নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি মতামত। আজকের শীর্ষক মহারাষ্ট্র নির্বাচন নিয়ে বাংলা বাজারের সমীক্ষা। মহারাষ্ট্র দেশের সেই অংশ যেখান থেকে বিশাল বিশাল রাজনৈতিক নেতারা উঠে এসেছেন অতীতে, এখন কিন্তু অন্য অংশের থেকে একটা ফারাক আছে। সেটা হলো মহারাষ্ট্রের নেতারা রাজ্য নিয়ে বেশি ইন্টারেস্টেড, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া, রাজ্যের ক্ষমতায় থাকা ইত্যাদি নিয়ে তাদের বেশি ইন্টারেস্ট। ওই গোবলয়ের মতো কেন্দ্রের ক্ষমতার ভাগ তাদের প্রাথমিক লক্ষ্য কখনো ছিল না। এটা ইতিহাস বলছে। খানিকটা দক্ষিণের রাজ্যগুলোর মতোই দেশের অর্থনৈতিক রাজধানী হবার পরেও এ রাজ্যের বড় নেতারা এ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াটা বেশি পছন্দ করেছেন। শরদ পাওয়ার তার প্রকৃষ্ট উদাহরণ। তো সেই রাজ্যে নির্বাচন, আর এবারের নির্বাচনে একটা লড়াই হচ্ছে যা মানুষের চোখের সামনে দুই শিবিরের লড়াই। মানে একটা লড়াই যেটা মানুষের চোখের সামনে দেখছে, পেছনের লড়াইটা পরে বলছি। চোখের সামনে দুই শিবিরের লড়াই হচ্ছে। দুই শিবির মানে বিজেপির সিন্দে, একনাথ সিন্দে, শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি, যে জোটের নাম মহাজুতি। মানে বিজেপি আছে, একনাথ সিন্দের শিবসেনা আছে, অজিত পাওয়ারের এনসিপি আছে, মহাজুতি। অন্যদিকে কংগ্রেস, উদ্ধবের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি। অর্থাৎ শিবসেনা আর এনসিপি দুটো ভাগ হয়ে দুটো আলাদা আলাদা দলে আছে। এদের নাম মহারাষ্ট্র বিকাশ আগাড়ি, MVA। অন্যদিকে রেওড়ি বিতরণ নিয়ে বিভিন্ন ভাতা আর সুযোগ পাইয়ে দেবার বিরুদ্ধে প্রচুর বাওয়াল করে বিজেপি। এখানে শুভেন্দু মাঝে মধ্যেই বলে ওই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি দিয়ে মানুষকে ভোলানো যাবে না ইত্যাদি। সেই বিজেপি কেন, ওই কেবল বিজেপি নয়, ওই মহাজুতির প্রত্যেক নেতার মুখে এখন একটাই কথা, মারাঠা লক্ষ্মীর ভাণ্ডার, লাডলি বাহনা ওরা চালু করেছেন, এই প্রকল্পের কথা। এবং এই প্রকল্পের কথা দুমুখে বলে যাচ্ছে প্রত্যেকে। বিজেপি, এনসিপির ওই অজিত পাওয়ার, উনি তো শুরু করেছেন, আর একনাথ সিন্দেও বলে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী উনি। আর একটা হচ্ছে হিন্দু ভোট কনসলিডেশনের জন্য নোংরা কমিউনাল প্রচার শুরু হয়েছে। এর আগে মহারাষ্ট্রে এত নোংরাভাবে এই কমিউনাল প্রচার ছিল না, এবং সেটা হচ্ছে বিজেপির নেতৃত্বে। তাদের লক্ষ্য হিন্দু আসনের সিংহভাগ, একেবারে শুভেন্দু অধিকারীর পলিসি। 11% মুসলমান অধ্যুষিত এই রাজ্যে 30টা আসন মুসলমান ভোট নির্ধারণ করে। অর্থাৎ মুসলমানরা যেদিকে যাবেন সেদিকে জয় বা পরাজয় নিশ্চিত। 30টা বাদ দিয়ে 288টার মধ্যে 258টা আসন কিন্তু মুসলিম ডমিনেটেড নয়, অর্থাৎ সেখানে হিন্দুরা মেজরিটি। বিজেপি সেই সব আসনগুলো বাদ দিয়ে, 30টা বাদ দিয়েই ক্যালকুলেশন চালাচ্ছে। যদি এর ফলে হিন্দু অধ্যুষিত আসনে কিছুটা এগিয়ে যাওয়া যায়, কিন্তু এতে ক্ষতি বিজেপির নয়। বিজেপি তাদের হয়তো কটা সিট বেশি পেতে পারে এই প্রচারে। এনসিপি, অজিত পাওয়ার কিংবা সিন্দে শিবসেনার এতে ক্ষতি। অজিত পাওয়ার এতটাই ক্ষুব্ধ যে দুদিন আগে নরেন্দ্র মোদীর জনসভাতে হাজিরই থাকলেন না। নির্বাচনের পরে আবার নতুন সমীকরণ তৈরির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এখন থেকে শোনা যাচ্ছে, সেটা পরে আসছে। অন্যদিকে তুলো, আখ, সয়াবিন আর পেঁয়াজ। মহারাষ্ট্র, মুম্বাই যেরকম দেশের অর্থনৈতিক রাজধানী, সেরকম মহারাষ্ট্র কিন্তু এই তুলো, সয়াবিন আর পেঁয়াজের একেবারে ভাণ্ডার, এবং আখ। ইউপির পরে আখ সবচেয়ে বেশি মহারাষ্ট্র। তো এই যে তুলো, আখ, সয়াবিন আর পেঁয়াজ, এর সাপোর্ট প্রাইস নিয়ে কিন্তু কৃষকরা ভীষণ ক্ষুব্ধ, যেটা নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। প্রায় 40টা আসনে কাটে কাটাক্কর, আর এই আসনে সিংহভাগ যাদের দিকে যাবে, এই ইস্যুগুলো সেখানে ডমিনেট করছে, তারাই কিন্তু ক্ষমতায় আসবে। এখনো পর্যন্ত এই আসনের বেশিরভাগটাই কিন্তু যাচ্ছে, মানে আমাদের কাছে যা খবর সেটা MV এর দিকে। তাদের দুর্বলতা, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব, এটা MV এর দিকে, মহারাষ্ট্র বিকাশ আগাড়ির দিকে।
একেবারে স্মুথ আসন বিভাজন করেছে কিন্তু মহাজুতি, ভীষণ প্রফেশনাল, তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। এখানে প্রায় 10-12টা আসন এখানে আলাদাভাবে লড়ছে এমভিএতে, নিজেদের মধ্যেই লড়ছে। সম্ভবত হরিয়ানার নির্বাচনে ঘা খেয়ে কংগ্রেস শেষমেশ প্রচুর কম আসন, 102খানা আসন, ভাবাই যায় না। 288-র মধ্যে কংগ্রেস মহারাষ্ট্রে লড়ছে 102খানা আসন, তাতেই সন্তুষ্ট থেকেছে। কিন্তু এটা স্যাক্রিফাইস, এটা মানুষের সামনে ভোটের কথা, এটাই। এর পেছনে আরো একটা ইন্টারেস্টিং রাজনীতি চলছে। মূল 6টা দল, এই যে বিজেপি, কংগ্রেস, শিবসেনার 2টো ভাগ, এনসিপির 2টো ভাগ, 6টা দলের 5 জনেরই মানে একজন 5 জনের প্রতিদ্বন্দ্বী। এমন নয় যে একজন 3 জনের সঙ্গে লড়ছে, এরকম নয়। মানে প্রত্যেকের সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে নিজেদের গ্রুপের মধ্যে। সিন্ধে শিবসেনা মানে একনাথ সিন্ধে খুব ভালো করে জানে বিজেপি 80-90টা আসন পেলে আর মুখ্যমন্ত্রী হওয়া যাবে না। অর্থাৎ বিজেপি 80-90টা আসন পেয়ে গেলে একনাথ সিন্ধে বলতেই পারবেন না যে আমি মুখ্যমন্ত্রী হব, বা বিজেপি চাইবেই না, বিজেপি ক্যাডাররা তখন এসে দাবি করবে তাদের মুখ্যমন্ত্রী। অতএব বিজেপি যদি 60, 50, 55, 60-এর মধ্যে থাকে, সেটা হচ্ছে গিয়ে একনাথ সিন্ধের চাহিদা। কিভাবে সেটা করবেন? তিনি কি ক্যাম্পেইন করছেন? না, ক্যাম্পেইন করছেন না, কিন্তু কোথাও কোথাও এরকম কাজ হচ্ছে, তাদের লোকজন এরকম কাজ করছেন। অজিত পাওয়ার জানে তাকে সিন্ধেকে টপকাতে হবে বা সিন্ধেকে কমাতে হবে, না হলে সিন্ধে আপার হ্যান্ড নেবে। বিজেপি জানে তাদেরকে এগিয়ে থাকতে হবে, তাদেরকে 80-82, তারা তুমুল কমিউনাল প্রচার চালিয়ে যাচ্ছে। কংগ্রেসের আবার মাথায় আছে মুখ্যমন্ত্রী পদ কিন্তু 75-80টা পেলে তবেই তারা ওদিকে হাত বাড়াতে পারবে। ওদিকে 96টা আসনে লড়ছে উদ্ধবের দল, তারাও জানে 65-70টা আসন পেতে হবে, না হলে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া যাবে না। আচ্ছা, শরদ পাওয়ার জানেন এটা তার লাস্ট স্পেল, সুপ্রিয়া সুলে তার কন্যাকে ক্ষমতার চূড়োতে বসানোর, এরপরে আর তার কাছে সময় নেই। তিনি চান 80টা আসনে লড়ে 55-60টা আসন পেতে, এবং তারপরে তিনি যে কোনো ধারে যেতে পারেন। 2 এনসিপি এক হয়ে কংগ্রেসের সঙ্গে সরকার সম্ভব, এনসিপি কংগ্রেস বিলয় সম্ভব, তাতে একটা শর্ত থাকবে, সুপ্রিয়াকে মুখ্যমন্ত্রী করা হোক। আর এইসব খেলা কিন্তু লাগাতার চলছে। অর্থাৎ দুটো অ্যাপারেন্টলি লোকের সামনে 2টো গ্রুপ, একটা হচ্ছে মহাজুতি, একটা হচ্ছে মহাবিকাশ আঘাড়ি, এরা লড়ছে। মুখে সামনে বিরাট বিরাট আদর্শের কথাবার্তা আছে, বিভিন্ন ইস্যু নিয়ে লড়ছে, কিন্তু একটা লড়াই তলায় তলায় চলছে। 6টা দলই 6টা দলের সঙ্গে লড়ে যাচ্ছে। পরতে পরতে বিস্ময় অপেক্ষা করে আছে সববার জন্য। ওই 23 তারিখে সব সম্ভাবনার দরজাটা কেবল খুলে যাবে। মানে এরম নয় যে 23 তারিখে সবটা বুঝে যাব আমরা, 23 তারিখে কেবল সম্ভাবনাগুলো বোঝা যাবে কি হতে পারে, ফলাফল এসে যাবে, কিন্তু ক্ষমতা কার হাতে তা বুঝতে আরো দিন 15 কেটে যাবে, দিন 10-15 তো লাগবেই। আর যদি খুব কম মার্জিনে হয় তাহলে এটা আরো লিঙ্গার করবে, আরো বাড়বে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আগাম ফলাফল নিয়ে আলোচনা শুরু হয়ে গেছিল সেই লোকসভা নির্বাচনে বিজেপির প্রবল হারের পরেই। বিজেপি ভীষণভাবে, কেউ আমরা ভাবিনি, আমরা অতটা হার ভাবিনি। আমরাও বলেছিলাম, আমরা বাংলা বাজার থেকেও বলেছিলাম যে বিজেপি ওখানে খারাপ রেজাল্ট করে, এতটা খারাপ আমরা ভাবিনি। বিজেপি হেরেছে, সিন্ধে শিবসেনা হেরেছে, আর সাফ হয়ে গেছিল এনসিপি ভাইপো মানে এনসিপি অজিত পাওয়ার। সেই ভোটের হিসেব অনুযায়ী কিন্তু মহারাষ্ট্রে অনায়াসে এসে যাবার কথা ছিল মহাবিকাশ আঘাড়ি, মানে উদ্ধব ঠাকরে, শিবসেনা, কংগ্রেস আর শরদ পাওয়ারের এনসিপির হাতে। কিন্তু যত দিন গেছে তত চরিত্র বদলেছে, ন্যারেটিভ বদলেছে পারসেপশন, সব মিলিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্রের নির্বাচন এক কনন্ড্রাম, এক বিরাট জটিল ধাঁধা। মানে তখন মনে হচ্ছিল 288টা আসনের মধ্যে 180টা পেয়ে মহাবিকাশ আঘাড়ি অনায়াসে এমভিএর মুখ্যমন্ত্রী হবে, এবং তখন যা ঘোষণা তাতে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু তারপরে ভারত মহাসাগরের উপকূলে, ভারত মহাসাগর বলছি, আরব সাগরের উপকূলে নানান খেলা হয়েছে, নানান রকমের ইস্যু উঠে এসেছে। সেবারে মানে গত লোকসভার সময় আমরা দেখেছিলাম প্রবলভাবে মুসলিম ভোটে মাস মুসলিম ভোট একজোটে গিয়ে পড়েছিল মহাবিকাশ আঘাড়ির পক্ষে। শিবসেনা, সিন্ধে খোদ মুম্বাইতে পা নড়বড় করছিল তারা। কিন্তু 5-6-8 আগে থেকে এক বিষাক্ত কমিউনাল প্রচার
মহারাষ্ট্রে শুরু হয়েছে, উঠে এসেছে স্লোগান বটেঙ্গে তো কাটেঙ্গে, আলাদা থাকলে আমাদেরকে কেটে ফেলবে, কারা কাটবে বুঝতেই পারছেন, এক হ্যায় তো সেফ হ্যায়, এক কারা থাকবে বুঝতে পারছেন, আর রাজাকার রাজাকার বলে একটা কথা হচ্ছে ওখানে, যে রাজাকাররা আসছে আমাদেরকে কেটে ফেলবে। এসব স্লোগান আদতে হিন্দু ভোট কনসলিডেশনের জন্য। এখন কনসলিডেট হবে কিনা, এক জায়গায় হিন্দু ভোট পড়বে কিনা সেটা কিন্তু জানা নেই, হয়নি এখনো পর্যন্ত। বিজেপির প্রচুর চেষ্টা সত্ত্বেও 50-55% বেশি হিন্দু ভোট তাদের বাক্সে পড়ছে না, কিন্তু এই স্লোগান পপুলার হয়েছে। কারা দিচ্ছেন স্লোগান? কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন, জনসভা থেকেই দিচ্ছেন। অন্যদিকে ওখানেও চালু হয়ে গেছে লাডলি বেহনা স্কিম, 2000 টাকা করে টাকা দেওয়া হবে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতন, আগেই বললাম। কংগ্রেস আবার পাল্টা 3000 টাকা দেবার কথা ঘোষণা করেছে। এখানে যখন রাজনীতিটা হয় তখন এখানে এই দেওয়া হচ্ছে নিয়ে অনেক কথা বলা হয়। বামেরা কথা বলেন, তারা কিন্তু কেরালাতে দেন। আবার এখানে বিজেপি কথা বলেন, বিজেপি রাজ্যে এই ধরনের দেওয়া হয়, এ ধরনের, এবং তারা প্রতিশ্রুতি দেন এ ধরনের দেওয়া হবে। কংগ্রেসের নেতারাও এখানে মাঝে মধ্যে এইগুলোকে সমালোচনা করেন, কিন্তু তাদের রাজ্যে, তাদের শাসিত রাজ্যে এগুলো দেওয়া হয়। এটা একটা রাজনৈতিক খেলা। ওই সীমাবদ্ধ সিনেমায় একটা ট্রেড ইউনিয়ন নেতাদের একটা দাবি ছিল, 3টে ট্রেড ইউনিয়ন, এ বলছে আমাদের প্রতিদিন ডিম দিতে হবে, সে বলছে 2 পিস করে মাছ দিতে হবে, আরেকজন বলছে ডিমও দিতে হবে মাছও দিতে হবে। 3টে ইউনিয়নের মধ্যে লড়াই, এ ওকে টপকানোর জন্য। তো মহাজুতি বলেছে আমরা 2000 টাকা দেব, আর কংগ্রেস বলেছে আমরা 3000 টাকা দেব। তো সে যাই হোক, একটা সময় মনে হচ্ছিল কাটে কাটাক্কার চলছে, কিন্তু আবার কিছুদিন পরে এখন মনে হচ্ছে ছবিটা একটু বদলাচ্ছে। মূলত দুটো জায়গা থেকেই বদল আসছে। বিজেপি যে প্রবল মুসলমান বিরোধী প্রচারে নেমেছে, তাতে করে হিন্দু গরিষ্ঠ এলাকাতে খানিকটা সাড়া মিলেছে, যদিও তার সঙ্গে একমত নয় অজিত পাওয়ার বা একনাথ সিন্ধে। আগেই বলেছি তাদের ভোটার কিন্তু 2 সম্প্রদায়ের মধ্যে আছে। বিজেপির ভোটার তারা চাইছে হিন্দুদের মধ্যে থেকে ভোট আসুক। আবার অন্যদিকে রাজ ঠাকরের নবনির্মাণ সেনা প্রথমে খানিকটা আগ বাড়িয়ে ওই সিন্ধে অজিত বিজেপির মহাজুতিকে সমর্থন করছিল, হঠাৎই তারা পিছিয়ে গেছে। খোদ মুম্বাইতে রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে সিন্ধে শিবসেনা। এমনকি বিজেপি অনুরোধ করেছিল একনাথ সিন্ধেকে যে প্রার্থী অন্তত গিয়ে কথা বলুন রাজ ঠাকরের সঙ্গে। তো একনাথ সিন্ধের প্রার্থী, মানে একনাথ সিন্ধে শিবসেনার প্রার্থী, ঠিক যেদিনকে নাম প্রত্যাহার করার সেদিনকে সকালবেলা, মানে ঘন্টা 2 আগে একটা খবর করেছে যে আমরা কথা বলতে চাইছি। মানে তখন যদি কথাও বলতো তখনও টেকনিক্যালি ফেরত নেওয়া সম্ভব ছিল না। এটা রাজ ঠাকরে বুঝতে পেরেছিলেন, রাজ ঠাকরে এড়িয়ে গেছেন, এবং সিন্ধেও খুব মানে সুচতুরভাবে এটাকে ডিল করলেন, নিজের প্রার্থী তুললেন না। এইটা কিন্তু রাজ ঠাকরে বুঝতে পেরেছেন, এবং রাজ ঠাকরে কিন্তু আস্তে আস্তে হাত তুলে নিচ্ছেন। রাজ্যের বহু অংশে, বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রে কৃষকরা ভীষণ ক্ষুব্ধ। তারা তুলো, আখ, সোয়াবিন, পেঁয়াজ মিনিমাম সাপোর্ট বাড়াতে বলেছিল, বাড়ানো হয়নি। এই ক্ষোভ কিন্তু বিরাট, গত লোকসভাতেও এর বিরাট প্রভাব পড়েছিল, এবারেও তার অন্যথা হবে না, ওটা হবে। আচ্ছা, আমি বরং মহারাষ্ট্রের এলাকাগুলো ধরে আমাদের অ্যাসেসমেন্টটা জানাই। এই অ্যাসেসমেন্ট কিন্তু আমাদের ওখানকার বন্ধুদের করা, যারা গ্রাউন্ডে বসে কাজ করছেন। অবশ্যই আমরাও সেই তথ্যগুলোকে যাচাই করেছি। মহারাষ্ট্রে 6টা ভৌগোলিক রাজনৈতিক জোন আছে। প্রথমটা হলো বিদর্ভ, এই আরএসএস এর নাগপুর এই বিদর্ভের মধ্যে। আবার নকশালদের যে গড়চিরৌলি, এটাও কিন্তু এর মধ্যেই আছে। অমরাবতী আছে, আকোলা আছে, গন্ডিয়া আছে, ওয়ার্ধা, এই জেলাগুলো মিলিয়ে মোট 62টা আসন আছে। বিরাট অংশ, না খেতে পাওয়া গরিব অংশ। গড়চিরৌলি তো অসম্ভব গরিব আদিবাসীদের অংশ। কৃষি হচ্ছে গিয়ে কমলালেবু আর তুলো, এ দুটো এখানে হয়। এখানে কৃষক আত্মহত্যার সংখ্যা বিরাট। এই 62টা আসনে মহাবিকাশ আঘাড়ি কিন্তু এগিয়ে আছে, প্রায় 35 থেকে 40টা আসনে ওরা এগিয়ে আছে, মহাজুতি 22টা আসনে। কংগ্রেস এখানে ভালো ফল করবে। এই এলাকাতে লোকসভার ভোট কম বেশি এরকমই ছিল। এই অঞ্চলে কংগ্রেস, শিবসেনা 2 গোষ্ঠী আর বিজেপির সংগঠন আছে। শিবসেনার উদ্ধব গোষ্ঠী এখানে সিন্ধের থেকে একটু বেশি শক্তিশালী। এরপরের এলাকা হচ্ছে পশ্চিম মহারাষ্ট্র, সুগার বেল্ট, শরদ পাওয়ারের গড় বলা যায়।
কংগ্রেসের সংগঠন আছে, বিজেপিও আছে, এখানে 70টা আসন আছে, কিন্তু গত লোকসভাতে শরদ পাওয়ার কামাল করেছিলেন। এবারে তার খুব বিরাট ফেরবদল হবে না, আর তার শেষ স্পেল খেলতে এসেছেন শরদ পাওয়ার। এরপরে আর কটা ভোট করবেন, যা বয়স হয়েছে, এবং তিনি অসুস্থও বটে। এটা একটা চ্যালেঞ্জ তার কাছে। মহাবিকাশ আঘাড়ি কম বেশি 40টা আর মহাজুতি 26টা আসন এই অঞ্চলে পেতে পারে, মানে আমি পশ্চিম মহারাষ্ট্রের কথা বলছি। এরপরে অংশ হচ্ছে মারাঠওয়াড়া। মারাঠওয়াড়া শুনেই বুঝতে পারছেন এখানে মারাঠাদের আধিপত্য আছে, মারাঠা ভাষাভাষীদের আধিপত্য আছে। এটা ঔরঙ্গাবাদ, বিড, হিঙ্গোলি, জালনা, লাতুর, লাতুর মানে যেখানে ভূমিকম্প হয়েছিল, নান্দেদ, এই জেলাগুলো এর মধ্যেই মারাঠওয়াড়া। এই অঞ্চলে 78% মারাঠি ভাষাভাষীর মানুষ, 22% নন মারাঠি। আর ওই জনসংখ্যার 75% মতন হিন্দু, 15% এখানে মুসলমান আছে এই এলাকাতে। গত লোকসভার নির্বাচনের মতো এবারেও মারাঠা ভোট মহাবিকাশ আঘাড়ির দিকে আছে। মারাঠা মানুষের সংরক্ষণের একটা ইস্যু আছে, ওখানে একটা সংরক্ষণের ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং বিজেপি এই ব্যাপারে কোনো স্ট্যান্ড না নেওয়া, কোনো একটা স্ট্যান্ড নিলে বোঝা যেত, কোনো স্ট্যান্ডই তারা নেননি, একবার পক্ষে একবার বিপক্ষে বলে যাচ্ছেন। এবং এখানে মারাঠা মানুষজন বিজেপির ওপরে এই কারণে ক্ষুব্ধ। এখানেও খরা আছে, আর চাষিদের আত্মহত্যার ঘটনা কিন্তু মারাঠওয়াড়াও বিরাট। কর্ণাটক আর তেলেঙ্গানার লাগোয়া অঞ্চলে কংগ্রেসের প্রভাব আছে, আবার চন্দ্রবাবু নাইডু এখানকার এই এলাকায় প্রচারও চালাচ্ছেন। শিবসেনার দুটো গোষ্ঠী আছে, উদ্ধবের সংগঠন ভালো, গতবার লোকসভার ফল সেটা বলছে। এখানে 46টা আসন আছে, আমাদের হিসেব মতন 27 থেকে 31টা আসন পাবে মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি, আর 20টা পেতে পারে মহাজ্যোতি জোটের কাছে চলে যাবে। গত লোকসভার থেকে যে অঞ্চলের ফল অনেকটাই বদলাবে সেটা হলো কোঙ্কণ এলাকা। কোঙ্কণ এলাকা মানে আরব সাগর লাগোয়া সমুদ্র কূলবর্তী এলাকা, একেবারে ওপর থেকে পালঘর পর্যন্ত, ওই একেবারে সিন্ধুদুর্গ, এই জায়গাগুলোতে, যে জায়গাগুলো সমুদ্রের ধারে ধারে সমস্ত শিবাজি ফোর্ট তৈরি করেছিল ওই খাজনা আদায়ের জন্য। সমুদ্রে আপনি জাহাজ নিয়ে যাবেন, বাণিজ্য করবেন, করুন, কোনো অসুবিধা নেই, আমাদের খাজনাটা দিতে হবে, না দিলে ওই ফোর্ট থেকে গোলা পড়তো এবং জাহাজ ডুবিয়ে দেওয়া হতো। এটা শিবাজি এইভাবে, এই এলাকা তখন একেবারে কিছুই হতো না, কোনো চাষবাস হতো না, কোনো মানুষ ভীষণ দরিদ্র ছিল। শিবাজির প্রথম কাজ ছিল এইভাবে ওখান থেকে যে খাজনা আসবে, ওখান থেকে যে ট্যাক্স, সেই ট্যাক্সে এখানকার মানুষের পেট ভরাবে। তো এই যে কোঙ্কণ এলাকা জুড়ে ছোট 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 সমস্ত দুর্গ তৈরি করেছিলেন। সিন্ধুদুর্গ যদি যান, তারকারলি যদি যান, এই জায়গাগুলোতে ছোট ছোট, এই যে আমাদের গণপতি পুলে তার পাশেই একটা জয়গড় বলে একটা ছোট ফোর্ট আছে, এই সমস্ত ফোর্টগুলো করেইছিলেন হচ্ছে এখান থেকে ওই আরব সাগরকে কন্ট্রোল করা। তো এই এলাকায় এখানে লোকসভায় খুব ভালো ফল করেছিল এমভিএ, কিন্তু এবারে কিন্তু ওখানে এমভিএ ভালো ফল করতে পারবে না। সিন্ধে শিবসেনার প্রচার সেখানে দারুণ, প্রার্থী সেখানে ভালো তারা বাছাই করেছে। দক্ষিণ কোঙ্কণে মানে পালঘরের দিকটাতে তবুও খানিকটা এমভিএ এগিয়ে আছে, কিন্তু ওপরের দিকগুলো, কোঙ্কণের ওপরের দিকগুলো, সেখানে কিন্তু সিন্ধে শিবসেনা অনেকটাই রিকভার করেছে। তো 39টা আসন আছে এখানে। আমাদের ধারণা, আমাদের হিসেব মতন 14-15টা আসনে থেমে যাবে মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি, আর মহাজ্যোতি কিন্তু এখানে 24টা আসন পেয়ে যেতে পারে। এবারে রইল বাকি হচ্ছে গিয়ে উত্তর মহারাষ্ট্র, নাসিক, ধুলে, জলগাঁও, এই জেলাগুলো জুড়ে 35টা আসন, আর এখানে কাঁটে কাটাক্কা, একেবারে আধা আধি হবে, ভাগ হয়ে গেছে দুটো শিবির। 17টা এমভিএ পেলে 18টা পাবে মহাজ্যোতি, আবার উল্টোটাও হতে পারে, মানে সমান সমান। সব মিলিয়ে আমাদের হিসেব মতন 288টা আসনে বিধানসভাতে মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি 150 থেকে 155টা আসন পেয়ে এগিয়ে যাবে। অন্যদিকে মহাজ্যোতি পেতে পারে 125। এটা কিন্তু এখনকার হিসেব, এখনো 6 দিন প্রচার বাকি। রাহুল গান্ধী তার প্রচার শুরু করেছেন, খুব বিরাট, এখনো এই শুরু হয়েছে, এখন শুরু হয়েছে। গতবার উত্তর মহারাষ্ট্রে প্রিয়াঙ্কা গান্ধীর সভাতে বাঁধ ভাঙা ভিড় হয়েছিল। এবারে প্রিয়াঙ্কা নিজের আসন নিয়ে ব্যস্ত ছিলেন মেনাদে, এবারে তিনিও নেমেছেন, আরও জনসভা শুরু হচ্ছে। এই শেষ 6 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
কিন্তু আগেই যেরকমটা বলেছি 23 তারিখে আসনের কেবল ফলাফলটা বের হবে, সেটা যোগ করে নিয়েই কারা সরকার বানাবে সেটা বলা যাবে না, বলা সম্ভব না। কে কত আসন পেল তার ভিত্তিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। ধরুন সামান্য কিছু কম হলো মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি এবং শরদ পাওয়ারের ভাইপো, তিনি খুব কম আসন পেলেন, ধরুন 30টা 20টা 25টা আসন পেলেন কি তারও কম পেলেন, তখন কিন্তু উনি আর বিজেপির ল্যাজ ধরে বসে থাকবেন না। ওনার একটা ব্যাপার আছে, যে ক্ষমতায় থাকে উনি সেখানে উপমুখ্যমন্ত্রী হন, তো উনি এখানে চলে আসতে পারেন। আচ্ছা, এখানে আসার একটা শর্ত এরকমও হতে পারে, শরদ পাওয়ারের সঙ্গে এরকম একটা ব্যবস্থা হতে পারে যে সুপ্রিয়া সুলে মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরেকে, আবার উদ্ধব ঠাকরে তাতে রেগে গিয়ে সোয়াপ করতে পারেন, অর্থাৎ উদ্ধব ঠাকরে আবার উল্টো দিকে হাঁটা দিতে পারেন। এসব সব হতে পারে, কারণ মহারাষ্ট্র একটা অদ্ভুত ব্যাপার, এখানে রাজ্য সরকারে ক্ষমতায় থাকাটা এখানকার নেতাদের কাছে খুব বিরাট, মানে তাদের প্রাইমারি ফোকাস হচ্ছে গিয়ে রাজ্য রাজনীতিতে মাথায় বসে থাকা, যার ফলে আপনি ভাবুন কাদের সঙ্গে কাদের যোগ হচ্ছে, কাদের সঙ্গে কাদের জোট হচ্ছে। শিবসেনার সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে। একটা সময়ে কংগ্রেসের প্রচ্ছন্ন সমর্থনেই শিবসেনা তৈরি হয়েছিল। বালসাহেব ঠাকরে এই কমিউনিস্ট পার্টির যে ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন বম্বেতে, তারা একেবারে দখল করছিল, তাদেরকে আটকাতে বালসাহেব ঠাকরেকে দিয়ে শিবসেনা তৈরি হলো। ওই সমস্ত ট্রেড ইউনিয়ন মুভমেন্ট পুরো শেষ করে দেওয়া হয়েছিল, এটা কংগ্রেসের সময়। তারপরে শিবসেনা নিজের জায়গায় দাঁড়িয়েছে, তাদের হিন্দু এজেন্ডা এসেছে, প্রথমে মারাঠা এজেন্ডা, তারপরে হিন্দু এজেন্ডা, তারপরে বিজেপির সঙ্গে স্বাভাবিক দোস্তি, তারপরে বিজেপির সঙ্গে কুস্তি করে এনসিপির সঙ্গে আবার দোস্তি, আবার এনসিপির সঙ্গে কংগ্রেসের সঙ্গে সরকার, এই সব মিলিয়ে এখানকার এজেন্ডা, এটা একটা রাজ্য যেখানে লাল ঝান্ডা ধরে শিবসেনার হাত ধরা যায়। মানে লাল ঝান্ডা আমি বলছি সিপিএম নয়, ওখানকার একটা কমিউনিস্ট পার্টি আছে যে যারা শরদ পাওয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে সরকার তৈরি করেছে, ভেঙে বেরিয়ে এসে। তো এরকম আছে, বিজেপির হাত তারা ধরতে পারে, মানে বিজেপির সঙ্গেও তাদের জোট হয়েছিল। সকালে এক দল, বিকেলে আর এক দল, হাসতে হাসতে দলবদল এখানে হয়। আর সবার উপরে শরৎ সত্য, তাহার উপরে নাই। শরদ পাওয়ার যে কোন তাস তার আস্তিনে লুকিয়ে রেখেছেন তা আজকে বলাটা অসম্ভব। এটাই আমাদের একটা মোটামুটি অ্যাসেসমেন্ট। আমার ধারণা আমরা আবার ওই 20 তারিখ নাগাদ বা 21 তারিখ নাগাদ আমরা আর একটা অ্যাসেসমেন্ট দেওয়ার চেষ্টা করব মহারাষ্ট্রে, কারণ মহারাষ্ট্র খুব ইম্পর্টেন্ট। মহারাষ্ট্র আর তেলেঙ্গানা এই দুটো রাজ্য যাদের হাতে থাকে, যে দলের হাতে থাকে, তারা অসম্ভব ক্যাশ রিচ হয়ে যায়, মানে তাদের কাছে অত্যন্ত অর্থনৈতিক একটা বড় ক্ষমতা হয়। এই মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওধারে কর্ণাটক, তো কর্ণাটক এবং তেলেঙ্গানা কংগ্রেসের হাতে আছে। এবার যদি মহারাষ্ট্রটাও বিজেপির হাত থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু ওই অর্থনৈতিক শক্তি, মানে কিভাবে আসে আপনাদের আলাদা করে বলতে হবে না, এখানে সবচেয়ে বেশি অর্থনৈতিক কাজকর্ম হয়, অতএব লেনদেনও সেভাবে হয়, অতএব সেইভাবেই পলিটিক্যাল পার্টিগুলো পয়সা পায়, সবাই পায়। তো যদি বিজেপি আসে তেলেঙ্গানায় তাহলে বিজেপি পাবে, কিন্তু সেখানে কংগ্রেস এসছে বলে কংগ্রেস পাচ্ছে। ওদের এই কর্ণাটক, সেখানে কর্ণাটকে কংগ্রেস পাচ্ছে। আর এখানেও যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা সারা ভারতের ইকুয়েশন বদলাবে। কাজেই আমরা আর একবার চেষ্টা করব 21 তারিখ নাগাদ আর একটা অ্যাসেসমেন্ট দেওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভাবুন আর ভাবা প্র্যাকটিস করুন, যেমনটা রোজ বলি। ভালো থাকবেন, নমস্কার।